আর কি বাকি আছে? নাসিকা, নাক। আপনি জানবেন এই নাকটাই হচ্ছে আমাদের এমন সিস্টেমে করে রেখেছে, এই নাক দিয়ে বায়ু আপনার লাংসে যাচ্ছে। আবার গলার একটা নালী এমন ভাবে আছে, এমন সিস্টেমে করা আছে, সেখান থেকে খাওয়ার নালীতে যায়। আবার মুখ দিয়েও শ্বাস নিলেও শ্বাস লাংসে যায়। তাহলে ভগবানের কি সৃষ্টি! যখন জল খাচ্ছি, নাকের যে নালীটা সেটা লক হয়ে যাচ্ছে, জলটা পেটে যাচ্ছে। আবার নাক দিয়ে যখন শ্বাস নিচ্ছি, ওই খাদ্যনালীতে বায়ু যাচ্ছে না, অক্সিজেন চলে যাচ্ছে। তাহলে কি সুন্দর সিস্টেম ওখানে করা আছে! এই নাক দিয়ে আমি যদি বাজে গন্ধ শুনি, তাহলে আমার ব্রেন সেল বলবে যে কি অস্বস্তিকর গন্ধ, টিকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। কেন না, এই নাক দিয়ে আপনি ভালো বায়ু আপনি নিয়ে আপনার সমস্ত কোষের অক্সিজেন পৌঁছে দেন। তাই এই নাক দিয়ে আমাকে ভালো ফ্রেশ বায়ু নিতে হবে। ভোর থেকে উঠতে হবে, ভোরে ফ্রেশ বায়ু আছে। বেলা হলে গাড়ি ঘোড়া চলা শুরু হয়ে গেলে প্রকৃতির মধ্যে এত থাকে না। তাহলে আমাদেরকে নাক দিয়ে ভালো জিনিস নিতে হবে। খারাপ জিনিস হলে আমার শরীরে সেই খারাপ এফেক্ট পড়বে। তাহলে বুঝতে পারলেন যে নাকের আমাদের যে পঞ্চ ইন্দ্র, এই পঞ্চ ইন্দ্র আমাকে যদি কেউ কন্ট্রোল করে নিতে পারে, মনকে আর কন্ট্রোল করতে হবে না। আর মন নিজের থেকে কন্ট্রোল করতে যাবেন না। মন দুটো জিনিস বোঝে, হ্যাঁ কি না। কেউ বলে আমি সুইসাইড করতে যাব, হ্যাঁ কি না। মন ঘাঁটছে, আমার এই কষ্টটা মনের মধ্যে নিয়ে বারবার ঘাঁটছি। মন দুটো জিনিস। আমি কোনো খারাপ কাজ করতে যাব, আমি কোনো চুরি করতে যাব, মন দুটো জিনিস, হ্যাঁ কি না, এই দুটোই জিনিস বোঝে। সেটা আপনার যদি চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় যদি আপনি কন্ট্রোল করে নেন, আপনার ওই সব জিনিসগুলোতে আর ঝুঁকি বাড়বে না। রাইট? তো নাকে আমরা ভালো জিনিস বা চক্ষু, কর্ণ, নাসিকা, চোখটা ছেড়ে গেছি। চোখ, দেখুন এই চোখ দিয়ে অনেক ভালো ভালো জিনিস দেখা যায়। ভালো ভালো জিনিস, কেউ বেশভূষা পরে আছে, একজন সুন্দর কেউ যাচ্ছে, হ্যাঁ, না, তো তাকে দেখে আপনি খুব খুশি। আপনার মেয়ে মেয়ে ভালো ড্রেস পরে আছে, ছেলেটা ভালো ড্রেস পরে আছে, না আজকের বাবুকে আমার খুব ভালো লাগছে, আজকের মেয়েকে খুব সুন্দর লাগছে, জানবেন আপনার ডোপামিন ক্ষরণ হচ্ছে। তার মানে আপনার ছেলের অ্যাপিয়ারেন্স দেখে আপনার খুব ভালো লাগছে। সুন্দর বাগানে ফুল হয়ে আছে, আপনার মন উৎফুল্ল হচ্ছে। সুতরাং আপনি জানবেন আপনার ডোপামিন ক্ষরণ বেশি হচ্ছে। আর এই ডোপামিন ক্ষরণের ফলে আপনার মন ফ্রেশ থাকছে, আপনার কোনো খারাপের দিকে কোনো ঝুঁকি যাবে না, মন যদি ফ্রেশ থাকে। তো এটুকুই বলবো যে চোখ দিয়ে ভালো জিনিস দেখুন। একটা ঘটনা বলি, আপনি বুঝতে পারবেন। আপনি কোথাও বাইরে গেছেন, কোথাও একটা জায়গায় গেছেন, বাস লাইন দিয়ে গেছেন, বাসটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি জানলার দিকে মুখ বাড়িয়ে দেখছেন, রাস্তা দেখতে দেখতে যাচ্ছেন, গাছপালা পরিবেশ দেখতে দেখতে যাচ্ছেন, খুব ভালো লাগছে। আপনারা সবসময় দেখবেন গাড়িতে বা ট্রেনে কোথাও বসলে আপনি জানলা খোঁজেন, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাব, নতুন জায়গায় গেছি। রাইট? তো একটা জায়গায় সেই বাসটা বা ট্রেনটা দাঁড়িয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অপর একটা রাস্তা এসে জুড়েছে, ওই ওই রাস্তায় অপর একটা রাস্তা এসে জুড়েছে। তো দুটো গাড়ি এত স্পিডে আসছে, এত নিয়ন্ত্রণ তারা রক্ষা করতে পারবে না, সেরকম ভাবে দুজন কম্পিটিশনে তারা গাড়িটা নিয়ে ছোটাচ্ছে। সামনে একটা মোটর বাইকে দুজন বসেছিল, তারাও বেপরোয়া হয়ে চালাচ্ছে। আপনি পুরো দৃশ্যটা দেখলেন, ওই মোটর সাইকেলের জার্নি, যারা দুজন জার্নি করছিল,
ওই বেপরা চালানোর পর অপোজিটে যে গাড়িটা আসছিল তার চাকার নিচে দুজনেই পড়ে গেছে। আপনি পুরো দৃশ্যটা দেখেছেন। আপনার তখন অনুভূতি কি হবে? ওই প্রকৃতি দেখতে দেখতে যে মনের সুন্দর আবহাওয়া দেখতে দেখতে যে মন প্রফুল্ল হচ্ছিল, ওই দৃশ্য দেখার পর আপনার মনটা কি প্রফুল্ল থাকবে? রাইট, থাকবে না। কারণ ওই সময় আপনার ব্রেন থেকে কোর্টিসল হরমোন বলে একটা হরমোন আছে, ওটা ক্ষরণ হয়েছে। আপনি তখন মনের দিক দিয়ে খুব মানে এতই পড়েছে ওই বাচ্চাদের প্রতি, ওই যে তারা যে ওই অ্যাক্সিডেন্টের ওখানে একবারে স্পটে রক্তের রক্তান্ন হয়ে গেছে, সেটা দেখে আপনি কিন্তু কোনো মতেই ঠিক থাকতে পারবেন না। তাহলে চোখ দিয়ে আমি দেখলাম, ওই যে চোখ দিয়ে দেখলেন, ওইটা ব্রেনে আমাদের যে চিপ আছে না, আমি আগে বারবার বলেছি যে মোবাইলের চিপের মতন আমাদের ব্রেন সেলে ওরকম চিপ আছে, যত ঘটনা ওইখানে স্টোর হয়ে যায়। তো আপনি যদি ওই দৃশ্যটা যদি ওই সময় ঘটার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে যদি আপনি থেকে যান না, আপনার ওই হরমোনটা কিন্তু ক্ষরণ হবে না। আপনি বলুন ওই দৃশ্যটা দেখে আপনার লাভ কি হবে? কিছু হবে? কিন্তু কার, কে দৃশ্যটা দেখবে? না, ওই স্পটে যে আছে, কেন আপনি ওই বাস থেকে ওই ট্রেন থেকে নেমে ওই উদ্ধার করতে যেতে পারবেন না। কে করবে? না, যার মন স্ট্রং আছে, হার্ট স্ট্রং আছে, সে গিয়ে ওই গিয়ে দুটো বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবে, হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাতে কি হবে? তার মনটা প্রফুল্ল হবে যে না, আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, তার ফলে তার কিন্তু ডোপামিন হরমোন ক্ষরণ হবে। সে একটা ভালো উদ্দেশ্য কাজ করতে যাচ্ছে, তার মন স্ট্রং আছে। তো এই চোখ, চোখ দিয়ে যদি কোনো খারাপ জিনিস দেখে নিয়েছেন, ওইটা ব্রেনে স্টোর হবে। আপনাকে ওই ঘটনা প্রত্যেক দিন অনুভূতি করাবে, মনের মধ্যে বারবার ওই ব্রেন থেকে মনে আসবে, বারবার আপনাকে নক করবে। ছেলেটা এরকম অবস্থা, এরকম হলো, ছেলেটা আদৌ বেঁচে আছে কি? এই যে বারবার আপনাকে ওই কষ্টটা দেবে, কম করে 1 মাস 2 মাস আপনি ওই ঘটনা ভুলতে পারবেন না। আর আপনি যদি ওই চোখটাকে ওই সময় কন্ট্রোল, মানে ওই ইন্দ্রটাকে যদি কন্ট্রোল করে নিয়েছেন, তাহলে কিন্তু আর আপনার ব্রেন সেল থেকে যে খারাপ হরমোনটা নিশ্চিত হয়, সেটা আর হবে না। কারা কারা মনে করছেন আমি ঠিক বলছি, হ্যান্ড রাইজ করুন দেখি। রাইট, তার মানে আপনারা বুঝতে পেরেছেন। ভেরি গুড। ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিভ। জিভটার কাছে যাই। অ্যাপ্রেস সবার হাতে আছে? অ্যাপ্রেস দেখতে পাচ্ছি না কারোর হাতে। ওকে, অনেকের খাওয়া হয়ে গেছে, বা অনেকে বলছেন না কথাগুলো ভালো লাগছে, কি শুনি তারপরে জল গরম করে আনবো। খুব ভালো লাগলো। গোলাম ম্যাডামের কাছে ওনার বৌমা মনে হয় হবেন, বেশ সুন্দর গ্লাসে করে দিয়ে গেলেন গরম ফ্রেশ না কি দিয়ে গেলেন দেখলাম। তো থ্যাংক ইউ, ওনাকে অশেষ ধন্যবাদ। তো এই এই কেয়ারনেস, আমি এসছি এই জীবন নিয়ে আমি কি করতে এসছি, এইটা আপনাকে বারবার প্রশ্ন করুন। আমি বলে নি, তারপরে এই 5টা ইন্দ্রিয়ের কথা বলে নি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি বলতে চাইছি। জিহা, জীব। এই জীবটা জন্মের প্রথম থেকে এই জীবটা স্বাদ বুঝেছে। মায়ের বক্ষের দুধ, সে স্বাদটা বুঝেছে। ওই সময় আপনি ঝাল দিন, কান্না শুরু করে দিবে। কোনো টক দিন, থুথু করে ফেলে দিবে। তিতা দিন, মুখে নিতেই পারবে না। তার এই জীবটা মায়ের দুধের স্বাদ বোঝে। তাহলে মায়ের দুধের স্বাদ বোঝে বলে তার শরীরে সেই দুধটা টেনে খায় বলে তার সেই শক্তিটাও তাকে দিয়েছে। তাহলে সেই শক্তির দ্বারা সেই দুধটা খাচ্ছে, সে আস্তে আস্তে কোষগুলো বিভাজন হয়ে আস্তে আস্তে বড় হতে আছে।
এবারে সে বড় হয়েছে, মুখ অন্নপ্রাশন করে মা তার মুখে ভাত দিয়ে দিয়েছে, কেননা মা বুঝতে পারছেন যে আমার বুকের দুধ আর সাফিসিয়েন্ট নয়, আর হবে না। সেটা আমাদের সামাজিক প্রথা হিসাবে তাকে 6 মাস কি 7 মাসের পর তাকে খাবার ধরিয়ে দেওয়া হলো। সেই খাবারগুলো সে খেতে খেতে, আস্তে আস্তে খেতে খেতে তাকে গলিয়ে খাওয়ানো হলো, তারপরে সে গোটা গোটা খেতে শিখলো। তাহলে জীব স্বাদ বুঝছে। এবার এই জীবটাকে স্বাদ বুঝতে গিয়ে বাচ্চা যখন বড় হলো, দেখবেন ফাস্টফুড বা বাইরের খাবার বেশি খাওয়ার তার টেস্ট বুঝতে শুরু করলো। যেগুলো ভালো লাগলো সেগুলোই খেলো, তখন আর মায়ের দুধ গরুর দুধ দিলে আর ভালো লাগছে না। বিরিয়ানি দিন, তার জিভে খুব টেস্টি লাগছে, টক ঝাল মিষ্টি সব রকম মিষ্টি মিশ্রিত আছে। তাহলে এই জিভটা দিয়ে সে স্বাদ বুঝে খেলো ঠিকই, কিন্তু তার লিভার তো চেনে না। ওই বিরিয়ানি, ওই ঘি মাখানো ভাত আমাদের লিভার চেনে না। লিভার কি চেনেছে? আদিমকাল যুগে জেনে এসছে যে তার শরীরে গাছের ফলমূল আর কিছু প্রাণীজ খাবার, সে মাছ টাছ এগুলো প্রাণীজ খাবার, এগুলা খাওয়ার অভ্যস্ত। তাকে কি করলেন, মাছ মাংসকে নিয়ে এসে এমন কোলতারে দিয়ে ফুটলেন, আলকাতরা দিয়ে পাক করলেন, মুখে খুব ঝাল ঝাল করে টেস্ট লাগলো। কিন্তু আপনার এই যে লিভারের যে লিভার, সে তো ওই কষা জিনিস চেনে না। আদিমকাল যুগের থেকে জেনে আসুন, মানুষরা মাংসকে পুড়িয়ে খেত, সেটা আমরা আস্তে আস্তে শিখেছি, ক্রমবর্ধমানের মধ্যে আমরা শিখেছি। কিন্তু আমরা লাট সাহেবগিরি দেখাচ্ছি, আমরা বিদেশির মতন আচার আচরণ দেখাতে চাইছি। বিদেশির আবহাওয়া আমাদের ইন্ডিয়ার আবহাওয়াটা তো এক নয়। সেখানে সব সময় ঠান্ডা আবহাওয়া, সেখানে সেই খাবার তার তার লিভার সেখানে সহ্য করে দিবে। আমাদের এই হট এলাকার মধ্যে ওই রিচ খাবার আপনাদের শরীর পারমিট করবে না, হজম করতে পারবে না। আর আমাদের লিভার জেনে এসছে কাঁচা জিনিস, কাঁচা ফলমূল খাওয়ার আমাদের এই লিভার। আপনি তাকিয়ে দেখবেন 6 মাস পরে আপনার যে রান্নাঘরে যেখানে রান্না করেন, তার ওখানে যে কাঠামোটা আছে, টপ টপ করে ঝরে ঝরে পড়তে থাকে সেই আলকাতরা। আর সেই আলকাতরা আমরা প্রত্যেক দিন খাচ্ছি। তাহলে আপনাকে সুস্থ থাকতে দেবে কি করে? তাই জিভকে কন্ট্রোল করতে হবে। সেটা আমরা নলেজ নেই বলে আমরা করতে পারি না, জ্ঞান নেই বলে করতে পারি না, আর স্কুলে পড়িয়েছে কিন্তু সেটা আমরা মনের মধ্যে রাখি না। একটু উদাহরণ দিয়ে বলি। আজকে সুপ্রিয়া ম্যাম বললেন, স্যার 15 দিন এই সিস্টেমে নেই আমি। 15 দিন সিস্টেমে নেই মানে 15 দিন ওনা যে ব্যাড হ্যাবিট গুলো ছিল সেগুলো বলছে আজকের দিনটা খেয়ে নি, আজকের দিনটা একটু বেশিক্ষণ ঘুমিয়ে নি। কিন্তু প্রকৃতি বলেছে তোমাকে তো দিনের আলো ফুটিয়েছি তোমাকে ঘুম থেকে ওঠার, তুমি কেন শুয়ে থাকবে? আমি তোমাকে, আমি চেঞ্জ মানে তোমাকে চেঞ্জ হতে বলছি, তুমি চেঞ্জ হওনি। আর তুমি যখন চেঞ্জ হওনি, আমি যখন চেঞ্জ হব, তোমাকে ভালো থাকতে দেব না। সেটা উনি এই 15 দিনে বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই 15 দিনে দেখবেন জিভ কন্ট্রোল করতে পারেনি, কেননা এই কমেন্টের কথা মনেই নেই ওনার। উনি নিজে বুঝতে পেরেছেন ওই 2 কিলো ওজন বেড়ে যাওয়ার ফলে ওনার কি অসুবিধা হয়েছে, উনি সেটা ভালোভাবেই জানেন। তাহলে জীবকে আমাদেরকে সম্মেলন করতে হবে। আর জীবকে যদি সম্মেলন না করতে পেরেছেন, আপনার লিভার কিন্তু যেসব রসগুলোকে লিভার থেকে ক্ষরণ হয়, সে কিন্তু আপনাকে ঠিক থাকতে দেবে না। তাহলে 4টা ইন্দ্রিয় হয়ে গেল। লাস্ট ইন্দ্রিয় হচ্ছে ত্বক, গায়ের চামড়া। আমরা, আচ্ছা, আপনাদের প্রচন্ড ঠান্ডা লেগেছে, আপনি কি গরমকালে যেরকম ড্রেস পরে থাকেন সেরকম ড্রেস পরে চলবেন, না গরম? রাইট। কেননা আমাদের এই হাট চলার সময়
হার্ট চলবার সময় দেখবেন একটা টেম্পারেচার সৃষ্টি হয়। থার্মোমিটার মেরে দেখেছেন আমাদের কত ডিগ্রি টেম্পারেচার থাকা দরকার? কারা কারা জানেন থার্মোমিটারে আমাদের নর্মাল টেম্পারেচার কত ডিগ্রি? রাইট। এগুলো ছোটখাটো জিনিস জেনে রাখা দরকার। হ্যাঁ বলুন। 98 ডিগ্রি। 98 ডিগ্রি কি সেন্টিগ্রেড না ফারেনহাইট? ফারেনহাইট, ফারেনহাইট। ফারেনহাইট, রাইট। আর 98 ডিগ্রি যদি সেন্টিগ্রেড হয় তাহলে আপনার গা ফসকা পড়তে শুরু করবে। ওকে। তো 98 ডিগ্রি ফারেনহাইট ত্বকের টেম্পারেচার থাকতে হবে। আপনার এলাকায় প্রচুর ঠান্ডা পড়েছে, আপনার ওই হার্ট যে টেম্পারেচারটা তৈরি করছে, একটা জিনিস ঘর্ষণে যাওয়ার ফলেই তো টেম্পারেচার তৈরি হয়। এবারে সেখানে দেখা গেল 0 ডিগ্রিতে টেম্পারেচার নেমে এসছে, আপনার শরীর কত থাকতে হবে? 98 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি টেম্পারেচার নেমে এসছে, আপনার শরীরকে ভালো থাকতে দেবে আপনি যদি এই খালি গায়ে বসে থাকেন? তাহলে আপনার টেম্পারেচারটাকে মেনটেন করতে গেলে শরীরে ভালো গরম পোশাক দিতে হবে। কেন? আপনি বুঝতে পারবেন আপনার শরীর, আপনাকে যখন পাতলা একটা কিছু পরিয়ে দেওয়া হবে তখন আপনি বলবেন, না শীত লাগছে, আমার প্রচুর শীত লাগছে, পায়ে মোজা দাও, হাতে গ্লাভস দাও। আপনি তখন কি করবেন? বাড়ির থেকে আরো মোটা জিনিস আপনার শরীরে পরবেন। যতক্ষণ না আপনার টেম্পারেচারটা সহ্য হয় ততক্ষণ আপনি গরম জামা কাপড় পরবেন, তাই তো? ভেরি গুড। আবার অত্যাধিক গরমে আপনার টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট থাকার কথা, আপনি সেই টেম্পারেচারটা প্রচন্ড বেড়ে গেছে 98 ডিগ্রি থেকে, মানে ওটা ফারেনহাইট, আমরা বলি না যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের টেম্পারেচার বেড়ে গেছে। তাহলে তখন কি আপনি ওই গরম শীতের জামা কাপড় পরবেন? ওই তাপটাকে মেনটেন করবার জন্য আপনাকে ঠান্ডা দিতে হবে, তাহলে সুতির জামা কাপড় পরতে হবে বা ঠান্ডা কোথাও থাকতে হবে, ঠান্ডা কোথাও আশ্রয় নিতে হবে। তাহলে এই এই ত্বকটাকে যদি আমি ঠিকঠাক যদি মেনটেন না করি, আমার শরীর খারাপ হবে। তাহলে আমি বলেছি 5টা ইন্দ্রিয়কে আপনাকে মেনটেন করে চলতে হবে। এবার পাম্পটা এখন একটু বন্ধ করো। তো এই 5টা ইন্দ্রিয় আপনাকে কন্ট্রোল করলে আপনার মন কিন্তু পিসফুল থাকবে, আপনার শরীরে কোনো রোগ থাকবে না, এইটা মাথায় রাখুন। আর আমাদের লাইফে এইটা ভালো করে মনে রাখুন, রিপিটেশন, ঈশ্বর আল্লাহ গড পাঠিয়েছেন রিপিটেশন করবার জন্য। যত রিপিট করবেন যে আপনার জীবন পরিচালনার জন্য যত রিপিট করবেন তত আপনার হ্যাবিটে পৌঁছে যাবে। আর হ্যাবিট হয়ে গেলে আপনি খারাপ জিনিসের পাশে যাবেন না। কি চোখ, কি নাক, কি কান, কি জিহা মানে মুখ, জিহা আর ত্বক। তাহলে আপনাকে প্রত্যেক দিন ভোর থেকে উঠতে হবে, রিপিটেশন। প্রত্যেক দিন ভালো একটা ব্রেকফাস্ট করতে হবে, রিপিটেশন। প্রত্যেক দিন দুপুরে লাঞ্চ করতে হবে প্রজার মতন, রিপিটেশন। প্রত্যেকদিন প্রজার মতন খেতে হবে। আপনি কি করলেন? দুপুরেই রাজার মতন খেয়ে নিলেন, ভুরি ভোজ করে খেয়ে নিলেন, রাত্রেও ভুরি ভোজ করে খেয়ে নিলেন, দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন সঙ্গে সঙ্গে। সকালে ঘুম থেকে বলছেন আমার পেট যন্ত্রণা হচ্ছে, আমাকে ল্যাটিনে দৌড়তে হবে। তাহলে আপনার সঠিক রিপিটেশন যদি আপনি করেন, আপনার শরীরে রোগ থাকবে না, তাই তো? সঠিকভাবে যদি আমি কাজগুলো যদি করে যাই আমার লাইফে, তাহলে আমি ভালো থাকবো। আর না হলে ইন্দ্রিয় বলেছে সময় থাকতে শুধরে নে, নাহলে আমি যখন শুধরাবো তোকে ভালো থাকতে দেব না। তাহলে সময় থাকতে আপনাকে শুধরে নিতে হবে এই চক্ষু কর্ণ
নাসিকার ত্বক, সে যেটা চাইছে, যেটা আমার শরীরের পক্ষে ভালো, সেটাকে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাকে সুস্থ থাকতে দেবে না। এইটুকুই আমার আজকের টপিক। সুতরাং সুস্থ থাকতে গেলে রিপিটেশন করুন, রিপিটেশন করতে করতে আপনাকে আর শেখাতে হবে না, ভোর থেকে ঘুম অটোমেটিকলি আপনি উঠে যাবেন। আমি আগে এই নিয়ে টপিক বলেছি। একটা কেউ যখন নতুন সাইকেল শেখে, তিনটে দিকে তাকে নজর রাখতে হয়, কিন্তু প্রথমে সে পারে না। যখন সে সাইকেল শিখে যায়, তাকে বলতে হয় তুই পায়ে প্যাটেল কর। এই রিপিটেশন, সে প্র্যাকটিস করতে করতে এমন হ্যাবিচুয়েট হয়ে গেছে, অটোমেটিকলি তার পা চলছে। তাকে যখন সাইকেল শেখানো হয়, তুমি সামনের চাকার দিকে তেকো না, দূরে তাকাও, নাহলে পড়ে যাবে, ভয়ে পড়ে যাবে। চাকা ঘুরলে মনে হচ্ছে যেন মাথা ঘুরছে, দূরের দিকে তাকাও। প্রথম প্রথম সে পারে না, রিপিট করছে, তাকে যে কোচ শেখাচ্ছে বা তার যে বাবা শেখাচ্ছে, মা শেখাচ্ছে, বন্ধু শেখাচ্ছে, তুমি সামনের দিকে তাকাও। তাহলে কেউ একজন শিখিয়ে দিচ্ছে, কোচ। সেইটা শিখাতে শিখাতে সে এমন অভ্যস্ত হয়ে গেছে, 1 বছর পর তাকে আর ওই দূরের দিকে তাকাতে হচ্ছে না। সে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে ভালো মন্দ দেখছে, সাইকেল সামনে গড়াচ্ছে। আর এটা যদি প্রথম শেখার অবস্থায় এদিক ওদিক ঘাড় ঘোরাতো, তাহলে কি হতো? এই শরীরটা ঠিক থাকতো? ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। তাই রিপিটেশন করুন। ওই সাইকেলের প্যাটেলের মতন আপনাকে ধ্যান দিতে হবে না, পাটা ঘোরাতে হবে। আপনি লাইফটাকে এমন রিপিটেশনে তৈরি করে নিন, 3 মাসের মধ্যে, আমি বলি 3 মাস এই কমিউনিটি থাকবেন, তারপরে আপনার এই কমিউনিটি থাকার দরকার নেই। আপনি মন দিয়ে 3 মাস এই কমিউনিটির মধ্যে থাকুন, আপনি বুঝতে পারবেন যে আপনার যে ব্যাড হ্যাবিট গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে আপনি বুঝতে পারবেন না। আর 3 মাস পরে আপনি জেনে যাবেন যে না, আমার লাইফটাকে আমি বুঝে নেব, আমি কি খেলে আমার শরীর খারাপ করছে সেটা আমি বুঝে নেব, আমার কখন ঘুমানোর দরকার সেটা আমি রিপিটেশনে আমার অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা বলুন তো, হ্যান্ড রাইজ করুন, কারা কারা সকাল মানে সকাল হতেই ঘুম ভেঙে যায়, অ্যালার্ম লাগে না? বলুন। রাইট। এই কমিউনিটির আসার আগে আমি আরতি ম্যাডাম আর শৈলেন স্যারের আমি হ্যান্ড রাইজ দেখতে পেলাম। উজ্জ্বলী ম্যাডাম মনে হয় হাত তুললে, আমি খেয়াল করিনি। আর এই কমিউনিটি আসার আগে আপনার কি ওই টাইমে ঘুম ভাঙতো? না, না স্যার। আপনার মনে হতো যে ঘুমটা ভেঙেছে, আরো 5 মিনিট একটু শরীরটা ঠিক পুষ্পা করে খাই, নিই? একটু পুষ্পা খাই। রাইট। গোলাম ম্যাডাম হাসছেন, আমার দেখুন। আমার ঘুম ভেঙে যায় সবসময়, আমার অ্যালার্ম লাগে না। রাইট। তো আমি এইটুকুই শুধু বলা। দেরিতে বলছি স্যার, আমি বলছি দেরিতে, মানে আমার এই ঠাকুর ঘটনাগুলো মুছতে হয়। বাবার বাড়ি এসেছি, রাত জেগে যাত্রা টাত শুনতেছি, ঘুম ভেঙে গেছে, কিন্তু বলি শুয়ে থাকবো যাত্রা শুনছি, সেও আমার ঠেলে ভগবান তুলে দিচ্ছে। রাইট। এই রিপিটেশন এখানে শেখানো হয়। ম্যাডাম একটু শুনে নিন, আমি ক্লোজ করব, অনেকটা টাইম নিয়ে নিলাম। একটা জিনিস বলবো, এই সিস্টেমে রিপিটেশন শেখানো হচ্ছে আপনাকে, প্যাটেল শেখানো হচ্ছে। ঘুম থেকে ওঠো, সিস্টেমে বসো, এক্সারসাইজ করো, একটা ভালো হেলদি ব্রেকফাস্ট খাও। আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে আপনি এই সিস্টেমে রোগা হয়ে যাবেন, মোটা হয়ে যাবেন। আপনাকে বলা হচ্ছে আপনার শরীরে রোগা হয়ে যেতে যেতে আপনার সমস্ত রোগগুলো চলে যাবে। এই রিপিটেশন রেজাল্ট শোনানো হচ্ছে, মাথায় ঢোকানো হচ্ছে। প্রত্যেক দিন ভালো ভালো কথা বলে, আপনাকে পজিটিভ কথা বলে মাথায় এই রিপিটেশন দেওয়া হচ্ছে। এই রিপিটেশন আপনার ব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে। আপনি দুপুরে যে খাবারগুলো খেয়ে আপনার অসুবিধা হচ্ছিল, সেগুলো আপনি কোচকে জানাচ্ছেন, কোচ রিপিটেশন দিচ্ছেন, এটা খাবেন না, ওটা খান, জল খান ঠিকঠাক। রিপিটেশন। দুপুরে ঘুমাবেন না, রিপিটেশন দেওয়া হচ্ছে, কিন্তু শরীর টানছে না, ঘুমিয়ে নিয়ে একবার স্যার বলেছে বলেছে, দ্বিতীয় দিন আবার স্যার বলছে কেন দুপুরে ঘুমিয়েছেন, রিপিটেশন। আপনি আবার একটু নিজেকে কন্ট্রোল করে নিলেন, 5 দিনের পর দেখা যাচ্ছে যে আপনি আর দুপুরে ঘুমাচ্ছেন না, রিপিটেশন। সন্ধ্যার সময় আপনি রাত্রি 10টার সময় খাচ্ছেন, কোচ বলে দিয়েছে আপনি রিপিটেশন করুন, 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে নিন, রিপিটেশন।
পরের দিন বললেন যে বাড়িতে এখনো রান্না হয়নি 9টায়, আপনি দেখলেন 9টায় খেয়ে আবার শরীর খারাপ করছে, কোচকে বললেন রিপিটেশন, কোচ বললো আপনি 8টা থেকে 8:30টায় খেয়ে নিন, এই রিপিটেশন চলছে। রাত্রে বলা হয়েছে আপনাকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, 7 থেকে 8 ঘন্টা। আপনি বলেন একটু সিরিয়াল দেখে নিন, ওই খাওয়ার পর সিরিয়াল দেখার পর আপনার গ্যাস হয়ে গেল, শরীর অস্বস্তি। সকাল বললেন স্যার আমার শরীর একদম ভালো নেই, রিপিটেশন। স্যার আবার অ্যাডভাইস দিল আপনি 8:30টায় খেয়ে 10টায় ঠিক ঘুমিয়ে যান, রাত্রে কোনো রিচ খাবেন না, রিপিটেশন। আপনি ফ্যামিলির চাপে হচ্ছে না, কিন্তু আপনার শরীর পারমিট করছে না। আপনি যখন বুঝলেন যে না স্যার ঠিক বলেছেন, আমার শরীরে রাত্রে খাবারটা আমাকে ঠিক খেতে হবে, রিপিটেশন। এই রিপিটেশন এই কমিউনিটিতে শেখানো হচ্ছে, ফ্রিতে শেখানো হচ্ছে, ফ্রিতে দিচ্ছি বলে কেউ বসছে না। আর এইখানে আমি যদি একটা রেন্ট করে দিই না, এ আপনাদের মতন কত মানুষ এসে বসে এই কথাগুলো শুনবে। আমরা গুরুত্ব দিই না। অনেকেই বলি, আচ্ছা বলুন কারা কারা এই সিস্টেমে 1 বছরে বেশি আছেন, হ্যান্ড রাইজ করুন দেখি। আচ্ছা আপনি গোলাম ম্যাডামের হাত দেখতে পেয়েছি, আর কেউ নেই এখানে 1 বছরে বেশি। আচ্ছা ম্যাডাম আপনাকেই, আপনি এবার মাইক্রোফোন খুলুন, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন, দিয়ে আমি ক্লোজ করব। আপনি আনমিউট করুন। হ্যাঁ, করুন আনমিউট, হ্যালো। হয়েছে। আচ্ছা গুড মর্নিং ম্যাডাম, নাম হ্যাঁ, বলুন, গুড মর্নিং স্যার। নাম বয়স বলুন। হ্যাঁ, গোলাম মন্ডল, দক্ষিণ বারাসাত থেকে বলছি। আমার হুম, নাম গোলাম মন্ডল। হুম। তো আমার এবার একটা প্রশ্ন আছে আপনার কাছে, হাই করে দিন, ওনার নেটও চলে গেছে। তো এটাই হচ্ছে ওনার রিপিটেশনের বাধা, রিপিটেশনের বাধা। এই বাধাটা যদি অতিক্রম করে, উনি যে প্রতিদিন বলছে সব ঠিক আছে আমার হাঁটুটা একটু ব্যথা আছে, এই জিনিসটা ওনার মাথার মধ্যে আসবেই না। কেন না, উনি এই শেয়ারিং করতে গিয়ে বা শেয়ারিং শুনতে গিয়ে ওনার বাধা সৃষ্টি হয়েছে। আমি যুদ্ধ করতে গেছি, আমার তরোয়ালটা নিয়ে তরলটা তুলতে গেছি, তরলটা দেখলাম ভেঙে গেছে বা ভোঁতা হয়ে গেছে, যুদ্ধই উনি জয়ী হতে পারবেন? তাহলে আমি এই সিস্টেমে এসেছি, সিস্টেমে বসছি, সব ঠিক আছে, খাবার দাবার সব ঠিক আছে, কোচের গাইড সব ঠিক আছে, কিন্তু উনি সিস্টেমে পজিটিভ জিনিসটা নিতে যাবেন, ওনার নেট নেই। তাহলে কি উনি প্রপার সুস্থতা পাবেন? পাবেন না। আমি এইটাই ওনাকে জানাতে চাইছি, আপনারা শুনে রাখুন। গোলাম ম্যাডাম এই সিস্টেমে আসার আগে কতটা অসুস্থ ছিল, আর যত দিন যাচ্ছে কতটা সুস্থ হচ্ছে, সেটা উনিই জানেন। এখানে বলেন স্যার 3 মাস তো হয়ে গেল আমার তো হলো না, তার মানে আপনি রিপিটেশনটা ঠিক মতন প্র্যাকটিস করেননি, স্যারের কোচের গাইড মানেননি, সেই জন্য হয়নি। ওকে, তো আজকের সেশন এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাই মন দিয়ে জিনিসটা শোনার জন্য। আপনারাও নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য শুধু মাথার মধ্যে রাখুন, এই পৃথিবীতে আপনি এসছেন যতদিন বাঁচবেন সুস্থভাবে বাঁচার জন্য, এটা মাথায় রাখুন। এবং চোখ বন্ধ হলে সবকিছু নীল, কিচ্ছু নেই, এটা জানবেন। সুতরাং আমি যতদিন থাকবো আনন্দ খুশিতে থাকবো, এটা মাথার মধ্যে রাখুন। আর একটা, অনেকেই যে সম্পদ সঞ্চয় করে রাখে যায় এই জীবিত অবস্থায়, তিনি যদি 200 বছর বাঁচেন না, ওই 500 বছর বাঁচেন, তিনি কিন্তু সেই রসদ খেতে পারবেন, কিন্তু তার আয়ু তো 100 বছর আছে। তাহলে আমি কেন নিজের শরীরটা খারাপ করে হামগোড়ামি দেখিয়ে সঞ্চয় করতে থাকবো? আবার ওই সঞ্চয় 100 বছরও ভোগ করতে পারে না, ব্যাড হ্যাবিটের জন্য, ব্যাড রিপিটেশনের জন্য। উনি 50 বছরে চলে গেলেন, কি লাভ হলো? 500 বছরে খাওয়ার সঞ্চয় করে রেখেছেন, উনি চলে গেলেন 50 বছর, 50 বছর বয়সে, কোনো লাভ আছে কি? এই চার্জারটা দাও। তো এইটুকুই বলবো, নিজের শরীরের যত্ন নিন। জানবেন আপনার মন্দিরে যে এসছে একটা ভালো আত্মা এসছে, সেই আত্মাকে ঠিক রাখতে গেলে নিজের, যেরকম আপনার বাড়ির মন্দিরটাকে ঠিক রাখার জন্য বা ঠাকুরটাকে ঠিক মতন বসানোর জন্য মন্দিরটাকে প্রত্যেকদিন ধুয়ে মুছে পরিষ্কার করেন না,
নিজের শরীরটাকেও সেরকম ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করুন, তবে আপনার আত্মাটা ঠিকঠাক ভাবে চলবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু কথা বলতাম।